আজকেও বরাবরের মতো এক প্রকার দেরি হয়ে গেল। নতুন একটা টেক নিউজ, অনেক দারুণ দারুণ নিউজ পাবেন। তবে শুরুতেই একটা ব্যাপার আপনাদেরকে জানাতে চাই, আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন, রিসেন্টলি আমি আমার স্মার্টফোনটা চেঞ্জ করি। আমি OnePlus 8 ব্যবহার করতাম ডেইলি ড্রাইভার হিসেবেই। তো ওইটা চেঞ্জ করে আমি Xiaomi 12X এই স্মার্টফোনটা কিনে নিই। তো যে সমস্যাটা দুদিন যাবত আমি ফেস করছি, আমি যখন রান্নাঘরে যাই তখন আমি ওয়াইফাই পাই না, ডিসকানেক্ট হয়ে যায় লিটারেলি। যেখানে হতে পারতো দুই একবার কমতো, অন্য অন্য ফোনে সেটাই হয়, কিন্তু আমার ওই ফোনটা দু একদিন যাবত দেখছি যে টোটালি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। খুব বেশি দূরত্ব না, আমার ওই রাউটারের মাঝে খুব বেশি দূরত্ব নেই। আর একটা সমস্যা মেসেঞ্জার ক্র্যাশ করছে, মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে। তো এগুলো হতে পারে মিইউআই-এর সমস্যা, বাট যেহেতু এই ফোনটা আমার রেগুলার ব্যবহার করতে হয়, সো আমি মনে হয় না যে এইভাবে আসলে এটা ব্যবহার করতে পারবো, এবং এই কারণে আমাকে আবার শিফট করতে হয়েছে। আর আমি এখন স্যামসাং F21 না, এটা হলো গ্যালাক্সি S21 ফ্যান এডিশন। সো দেখা যাক এখন স্যামসাং কেমন রেজাল্ট করে। যাই হোক, নিজের অনেক নাটক শুনাইলাম এই কারণেই, কারণ এই ফোনের রিভিউ আমরা দিয়েছিলাম, এই ধরনের সমস্যাগুলো ওই রিভিউতে শেয়ার করা হয়নি। সো অ্যাজ এ রিভিউয়ার আমার এইগুলো অবশ্যই শেয়ার করা উচিত, যেহেতু আমি নতুন করে এই সমস্যা পাচ্ছি, এই কারণেই শেয়ার করলাম। শুরুতেই তাহলে আইফোনের নিউজ। আইফোন 13 প্রোর সাকসেসর, মানে এই সিরিজের সাকসেসর আইফোন 14 সিরিজ খুব শীঘ্রই আসতে যাচ্ছে, আমরা সেপ্টেম্বরের দিকেই চলে আসতে দেখবো। তো এবারে একটু টুইস্ট থাকবে। টুইস্টটা হচ্ছে এমন, আইফোন 14 এবং 14 প্রো এই দুইটা জায়গাকে টোটালি আলাদা করা হচ্ছে। 14-এর প্রসেসর আর 14 প্রোর প্রসেসর আলাদা হবে, ক্যামেরা সেকশনও নাকি আলাদা হবে, নতুন লিক্স এমনটা বলছে। 14-এ নাকি এই সেম প্রসেসরটি থাকছে, অর্থাৎ আপনার হাতে যদি আইফোন 13 প্রো বা আইফোন 13 থাকে, সেই ক্ষেত্রে আপনার নতুন করে আর আইফোন 14 নেওয়ার দরকার নেই, কারণ ওটাতেও নাকি বায়োনিক A14ই থাকবে, পাশাপাশি 12 মেগাপিক্সেলের ক্যামেরাই নাকি থাকবে। তবে ম্যাক্স 13 প্রো এইখানে এসে আমরা ভিন্নতা পাবো, সেখানে থাকবে বায়োনিক A16 এবং ক্যামেরায় 48 মেগাপিক্সেলের শুটার। সো পরিবর্তনটা ওইখানে আসছে। আর হ্যাঁ, আমার মনে হয় যে 13 আসলে যদি এই নিউজটা সত্যিই হয়ে থাকে, সেই ক্ষেত্রে হয়তো 14-এর ডিসপ্লেতে আমরা এই বড় নচটা দেখবো না, সেই ক্ষেত্রে ওই যে পিল শেপে যে আসার একটা সম্ভাবনা আছে, সেরকম আসতে পারে। বিষয়টা একটু অ্যান্ড্রয়েড ফোনের মতো দাঁড়ালো না? ধরুন Redmi Note 8 Pro, একটু ওরকম টাইপের ব্যাপার, প্রসেসরের পরিবর্তন আছে, ক্যামেরার পরিবর্তন আছে, এরকম আর কি। রিসেন্টলি চায়নার বাজারে OnePlus ACE এই স্মার্টফোনটি লঞ্চ হলো। তো এইটার একটা লাইটার ভার্সন আসতে পারে। লিক্স বলছে এই স্মার্টফোনে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে, তবে সেটা IPS LCD প্যানেল, যা 120 হার্টস রিফ্রেশ রেটের। ক্যামেরায় হবে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আরও একটি সেন্সর, 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার থাকবে। ব্যাটারি থাকবে 5000 mAh-এর এবং চার্জার থাকবে 65 ওয়াটের। ডাইমেনসিটি 8100 দিয়ে আসবে নাকি ওই স্মার্টফোন। আমি জানি না আসলে এটা কতটুকু লাইটার ভার্সন হলো, বা আদৌ এই নামে আসবে কিনা। ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজ ভিভো X80 গতকাল চায়নাতে লঞ্চ হয়ে গেল ফাইনালি। ভিভো X80 দারুণ ক্যামেরা নিয়ে এসেছে, আমরা হাতে পাইনি আন্দাজে বললেই হবে না, মানে সবাই যেমনটা বলছে আর কি। তো এই স্মার্টফোনের রেয়ারে মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের সনি IMX866 ওয়াইএস রয়েছে সেখানে, তারপর 12 মেগাপিক্সেল করে আরও দুটি সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। এটা দুইটা ভ্যারিয়েন্ট এসেছে, অর্থাৎ প্রো ভ্যারিয়েন্টটা ডাইমেনসিটি 9000 এবং 8 Gen 1, আর X80 ডাইমেনসিটি 9000 দিয়েই এসেছে। তো বাংলাদেশে তো ভিভো X70 ফোনটা লঞ্চ করছিল, এখন দেখার পালা X80 সিরিজের কোন স্মার্টফোন দেশের মার্কেটে ভিভো লঞ্চ করে, হতে পারে লঞ্চ। আচ্ছা, বাংলাদেশের বর্তমানে খুব হাইওয়ে থাকে স্মার্টফোন, দেশি স্মার্টফোন ওয়ালটন প্রিমো S8 মিনি, এইটার ফুল রিভিউ কিন্তু আজকে সন্ধ্যায় আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। তো এই স্মার্টফোনটা যারা কেনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই দেখবেন, মাস্ট দেখবেন, কারণ এই স্মার্টফোনটাতে অনেক ভালো কিছু আমরা দেখি। যেমন ধরুন, সেটাতে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে 4K-তে রেকর্ড করা যাবে, তারপরে আবার ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, দেন ব্যাটারি 5000 mAh-এর, স্ন্যাপড্রাগন 665। তো সব কিছু মিলে খুবই দারুণ প্যাকেজ 14,000 টাকাতে আমরা দেখতে পাই, কিন্তু আদৌ কি সেটা সেরকম? গেমিংয়ের জন্য কেমন হবে? অনেকেই তো কেনার চিন্তা ভাবনা করছেন, মাস্ট দেখে নিন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। কিছুদিন যাবত Redmi Note 12 সিরিজের ব্যাপারে হালকা পাতলা একটা গুঞ্জন শোনা যায়, কয়েকটা টেক নিউজে শেয়ার করছিলাম। তো Redmi Note 12 সিরিজে Note 12 এবং 12 Pro এই দুটো স্মার্টফোনে কোন প্রসেসর থাকতে পারে তার ব্যাপারেও হালকা পাতলা এখন লিক্স আছে। যেমন Redmi Note 12 ওই স্মার্টফোনটিতে নাকি মিডিয়াটেক ডাইমেনসিটি 8000 দিয়ে আসবে, এবং বড় ভাই Redmi Note 12 Pro ওটাতে নাকি ডাইমেনসিটি 8100 থাকবে। ভাই ব্রাদার, আজকের বড় নিউজটা হলো ইলন মাস্ক, সে তো সেই টুইটারের মালিক হয়েই গেল ফাইনালি। $44 বিলিয়ন টুইটার এটা এগ্রি করছে। মানে এই টাকার পরিমাণটা কত বেশি হইতে পারে, এটা চিন্তা করুন তো। আজকে একটা মানে ট্রল দেখছিলাম যে এই টাকা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, এবং আমরা যদি কিনা 1000 টাকায় নোট দিয়ে দেখি, সেই ক্ষেত্রে 8টা ট্রাক লাগবে আর কি। তো চিন্তা করুন কী পরিমাণে টাকা, টাকা আর টাকা। বাট ইলন মাস্কের হাতে যাওয়ার পরে টুইটারের অবস্থা কেমন হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। আপনারা কি টুইটার ব্যবহার করেন? বাঙালিরা খুব বেশি, মানে বাংলাদেশিরা খুব বেশি টুইটার ব্যবহার করে না, ইন্ডিয়াতে অনেকেই ব্যবহার করে। তো ব্যবহার করে দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগার কথা। আজকের ভিডিওতে মাস্ট কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কে কে টুইটার ব্যবহার করছেন। Redmi Note 11T Pro
রেডমি নোট 11T প্রো চায়নাতে খুব শীঘ্রই হয়তো লঞ্চ হবে। আর এই লিক্সটা হচ্ছে গিয়ে ডিজিটাল চ্যাট স্টেশনের। ওই স্মার্টফোনে নাকি 144 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল থাকবে, 144 হার্জ। তবে ইহা আইপিএস এলসিডি প্যানেল ভাইয়া। আমার যে মনে হয় একটু গেমিং কেন্দ্রিক ফোন হতে পারে, অর্থাৎ প্রসেসরটা ভালো হওয়ার পসিবিলিটি আছে। এদিকে ওয়ানপ্লাসের আর একটা অদ্ভুত নিউজ আছে। ওয়ানপ্লাসের ফোনের দাম তো আস্তে আস্তে কমছে, মানে দাম কমছে না ঠিকই, তারা কম দামেও ফোন বানাচ্ছে আর কি, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের দিকেও তারা হাঁটছে। তো যতদূর সম্ভব তারা 15,000 টাকার মধ্যে কোনো স্মার্টফোনে, 15,000 রুপি আসলে ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে, এরকম বাজেটের কোনো স্মার্টফোনেও তারা কাজ করবে। টেনা সার্টিফিকেশন সাইডে ওয়ানপ্লাসের নতুন একটি স্মার্টফোন দেখা যায়, যা ওই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আর কি। তাহলে যেহেতু বেশ রাত হয়েই গেল, টেকনিউজ আর বড় না করি, চলে যাই কমেন্ট সেকশনে। আমাদের প্রথম কমেন্টটি করেছেন আসিফ হাসান। রেডমি ফোনগুলোতে সফটওয়্যার আপডেটের পর ফোন ডেড হওয়ার যে সমস্যাটা ছিল সেটা কি এখন আছে? বিশেষ করে রেডমি নোট 11-এ কি এমন কোনো সমস্যা আছে? গ্রাহকদের ব্যবহারকারীদের মতামত আশা করছি। ওয়েল, আমি যতটুকু জানি রেডমি নোট 11-এ এই সমস্যাটা নেই। তারপরেও আজকের ভিডিও যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সমস্যাটা কেউ ফেস করছেন কিনা। JR336 ভাই, মোবাইলে ভালো মানের ব্যাকগ্রাউন্ড স্টিকার কোথা থেকে লাগাবো? ভালো ভালো স্টিকার কোথায় পাবো? একটা ভিডিও চাই ভাইয়া। এটা নিয়ে ভিডিও আর দিব কি? বসুন্ধরা সিটিতে কিন্তু ভালো ভালো এরকম স্টিকার পাওয়া যায়, আপনি বসুন্ধরা একটু খোঁজ নিলে পেয়ে যাবেন। মইনুল ইসলাম ভাই, ওয়ালটন বলছিল গেমিং ফোন, আসলে কোম্পানির এমন ভাষণ মিথ্যা প্রচারণা আমার মোটেও ভালো লাগেনি। আসলে কোম্পানি তো প্রচারণার জন্য কত কিছুই বলে, তো ওটা বললো না হয়। তবে এই ফোনটাতে ফুল এইচডি প্লাস থাকাতে আসলে প্রসেসরটা টেনে পারে না, মানে অতটা পুশ করতে পারে না, যতটা শক্তি আছে পুরোটাই খেয়ে ফেলে তখন ওই ডিসপ্লে। সো আপনি ওই রেজাল্টটা পাবেন না ওই ফোন থেকে। লাভি ব্লগস, যে ফোনগুলোতে জি ক্যাম সাপোর্ট করে সে ফোনগুলো রিভিউ করার সময় জি ক্যাম স্টক ক্যামের 2টা ছবি তুলে দেখালে ভালো হয়। সুন্দর আইডিয়া, আসলে একটু প্যারা হবে আমাদের জন্য, তারপরে আমরা ট্রাই করবো নেক্সট টাইম ভাইয়া। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, আর ওয়ালটনের ওই ফোনের রিভিউটা দেখে নিতে ভুলবেন না, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। আপনাদের সাথে আবারও নিশ্চয়ই দেখা হচ্ছে আমাদের একেবারে নতুন ভিডিওতে। ঈদে মনে হয় কিছু একটু করাই লাগে না, মানে একটু ঠান্ডা ঠান্ডা, দেখা যাক কী করা যায়। ভালো থাকুন, তারা।